আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা। শুরু করছি উপন্যাস আলো আঁধারের নূর, লেখিকা মাইমা তাহসিন জান্নাহ, পর্ব সংখ্যা ৪৪, ভয়েস বাই আরবি। ইতালীয় মার্বেল মেঝেতে বিছানো নরম পার্সিয়ান গালিচা, দামি আবলুস কাঠের আসবাবপত্র আর সোনালি কারুকাজ করা বিশাল ঝাড়বাতি, সব মিলিয়ে আলভেরাজের বেডরুমটি আভিজাত্যের চরম নিদর্শন। ঘরের একপাশে কিং সাইজের ভেলভেট বেড আর হেডবোর্ডে দামি চামড়ার কাজ, কিন্তু এই রাজকীয় পরিবেশের মাঝেও আজ এক অদ্ভুত বিষাদ আর হাহাকার বিরাজ করছে। বিশাল বেডটির পাশে ফরাসি জানলার কাছে মেঝেতে পিঠ ঠেকিয়ে বসে আছে আলভেরাজ। তার পরনে দামি শার্টের বোতামগুলো খোলা, হাত পা গোটানো। শার্টের সাদা কাপড়ে এখনো ফারিসের ঘুষির রক্তের দাগ শুকিয়ে ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। আয়নার সামনে যে নিখুঁত কেশ বিন্যাস করতে থাকতো তা আজ উস্কো খুস্কো, কোঁকড়ানো চুলগুলো কপালের ওপর এসে পড়েছে। ডান হাতের আধখালি হুইস্কি বোতল, আর বাম হাতে পুরনো একটা সোনালি ফ্রেমের ছবি। আলভারেজ হুইস্কি বোতলে একটা বড় চুমুক দিয়ে ফ্রেমের দিকে তাকালো। তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে, ফোলা আর ক্লান্ত। মনে হচ্ছে সামান্য বাতাসের স্পর্শ পেলেই বাঁধ ভাঙা অশ্রু নেমে আসবে। সে অপলক দৃষ্টিতে ছবিটির দিকে তাকিয়ে রইল। ছবিতে একটা মহিলা, সুন্দরী তবে মুখে স্বর্গীয় হাসি, তার মা। আলভারেজ ধীর গতিতে কাঁপা কাঁপা হাতে ছবির উপর আঙুল বুলায়। তার কণ্ঠস্বর চিরে বেরিয়ে এলো এক ভাঙা যন্ত্রণাদায়ক আর্তনাদ। আমি তোমাকে খুব মিস করছি মা। শব্দগুলো যেন বুক চিরে বের করতে তার দম বন্ধ হয়ে আসছে। তার ভেতরে দম্ভ, দাপট সব যেন এই মুহূর্তে ধোলায় মিশে গেছে। সে আবারও ছবির দিকে তাকিয়ে অবশ শিশুর মতো ফুঁফিয়ে উঠল। তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে মা? তুমি কেন তোমার ছোট রিজকে সাথে নিয়ে গেলে না? কেন কেন তোমার এই ধ্বংসের পথে ঠেলে দিয়ে একা চলে গেলে? বলো না মা, কেন? অনেকক্ষণ আগে সে ভয়ঙ্কর দাপুটে আলভেরাজ চৌধুরী যেন কোথায় হারিয়ে গেছে, আর তার জায়গায় বসে আছে এক নিঃস্ব মাতৃহীন শিশু, যে যার মায়ের কাছে বায়না ধরেছে। আলভেরাজের চোখ থেকে দুফোঁটা জল তপ্ত গড়িয়ে পড়ল কাচের ছবির ওপর। সাথে সাথে সে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে নিজেকে ধমক দিল। নো 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 রিজ, ছেলেদের কাঁদতে নেই। তুই স্ট্রং মানুষদের কাঁদে না রিজ। কিন্তু পরক্ষণে তার ভেতরের বাঁধ ভেঙে গেল। সে শব্দ করে কেঁদে ফেলল। কান্নার তরে তার কথা জড়িয়ে যাচ্ছে। নিজের বুকের বাঁ পাশে আঙুল দিয়ে দেখিয়ে সে ভাঙা গলায় বলল, ছেলেরাও কাঁদে রিজ, ছেলেরাও কাঁদে। এই জায়গায়, ঠিক এই জায়গাটায় আঘাতটা বেশি হলে রিজ ছেলেরাও কাঁদতে বাধ্য হয়। সে আবারও ছবির ফ্রেমটায় হাত বুলায়, যেন তার মায়ের স্পর্শ অনুভব করার চেষ্টা করছে। আমায় একা ফেলে না ফেরার দেশে তুমি গিয়ে মোটেও ভালো কাজ করনি মাম্মি। মোটেও না। মোটেও না। তোমার আদরের ছোট ছেলেকে যেভাবে সাথে নিয়ে গেলে, আমাকে কেন নিলে না মম? কেন? ছবিটা সে বুকের সাথে জড়িয়ে নিল শক্ত করে, ঠিক যেন এক অবুঝ বাচ্চা তার মায়ের আঁচল ধরে ডুকরে কাঁদছে। তার কান্না ঘরের নীরবতা চুরমার করে দিচ্ছে। হঠাৎ কিছু একটা মনে হতে সে চোখ মুছে ফেলল। ছবিটা বুক থেকে নামিয়ে আবার ফ্রেমের দিকে তাকালো। এবার তার দৃষ্টিতে কান্নার বদলে ফুটে উঠল এক ভয়ঙ্কর কাঠিন্য। সে নিজেকে শক্ত করে তাতে দাঁত চেপে ছবির দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল, আমি কাউকে ছাড়বো না মা, কাউকে না। এই খানরা তোমাকে আমার থেকে আলাদা করেছে। ওরা আমার শান্তি কেড়ে নিয়েছে। ঠিক তেমনই তাদের শান্তিও আমি কেড়ে নেব। তাদের বংশের প্রদীপ আমি নিভিয়ে দেব মা, খুব শীঘ্রই। বলে সে হাতের হুইস্কির বোতলে মুখে তুলে এক টান দিয়ে বাকি সবটুকু শেষ করে দিল। তার চোখে তখন এক মাতৃহীন ছেলের বেদনা নেই, আছে কেবল এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। সবাইকে বিদায় জানিয়ে ফারহান ক্লান্ত পায়ে নিজের রুমে চলে এলো। আজকের দিনের ওই বিস্ফোরণ, ফারিনের বিয়ে আর আলভেরাজের সাথে সংঘাত, সব মিলিয়ে শারীরিক আর মানসিকভাবে সে পুরোপুরি বিধ্বস্ত। এখন একটা লম্বা শাওয়ার ছাড়া তার আর কোনো গতি নেই। ফারহান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তার শার্টের বোতামগুলো একে একে খুলল। শার্টটা শরীর থেকে সরাতেই বেরিয়ে এলো তার সুগঠিত প্রশস্ত দেহ, নিয়মিত জিম করার সুবাদে সুঠাম পেশিবহুল বুক আর চওড়া কাঁধ, যা এতক্ষণ ওভারসাইজ টি-শার্টের নিচে লুকানো ছিল। তার চওড়া বুকের মাঝখানে ঝুলছে একটি লায়ন ফেস লকেট পেন্ডেন্ট। শুধু তাই নয়, তার কোমরের ঠিক ওপরে পেটের একপাশে একটি ভয়ঙ্কর সিংহের মুখের ট্যাটু খোদাই করা, যা তার ভেতরের বিদ্রোহী ভাবটাকে ফুটিয়ে তোলে।
মোড় ভেঙে মোচড় ভেঙে ফারহান হঠাৎ কিছু একটা মনে করতে প্যান্টের পকেট থেকে ওই জিনিসটা বের করলো, যেটা কিছুক্ষণ আগে বোম ব্লাস্টের সময় ওই রহস্যময়ী মেয়েটা ফেলে গিয়েছিল। বুড়ো কুচকে ফারহান জিনিসটা ভালো করে দেখলো। অতঃপর সে আলমিরার ভেতর থেকে একটা গোপন বক্স বের করলো। বক্সটি খুলে সেখান থেকে আগের যে সংরক্ষণ করে রাখা ইয়ারবাড বের করলো। দুটি ইয়ারবাড পাশাপাশি রেখে কিছুক্ষণ নিবিড়ভাবে দেখার পর ফারহানের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি খেলে গেল। সে নিভৃতে বিড়বিড় করে বলল, তার মানে তুমিই ছিলে সেই মিস্টিরিয়াস গার্ল। ফারহানের কাছে এখন সব পরিষ্কার। তার হাতে থাকা এই ইয়ারবাডটি কোনো সাধারণ জিনিস নয়। ফারহান ভালো করে জানে এটি বিশেষ ধরনের ডিভাইসগুলো কেবলমাত্র কোনো আন্ডারকভার এজেন্সি বা ইনভেস্টিগেটেড ডিপার্টমেন্টের মেম্বারদেরাই ব্যবহার করে থাকে। এটি তাদের জন্যই বিশেষভাবে তৈরি। আলভেরাজের পার্টিতে প্রথমবার এমন একটা এয়ারবাড পেয়েছিল, আর আজকের ব্লাস্টের পর ঠিক একই রকমের আরেকটি। দুই জিনিসটি হুবহু মিল থাকায় ফারহানের সন্দেহ এখন দৃঢ় হলো। ফারহান দুটি এয়ারবাড বক্সের ভেতর ভরে আলমিরার একটি নিরাপদ জায়গায় রেখে দিল। মনে মনে প্রতিজ্ঞা করলো, তুমি যে হও না কেন গার্ল, খুব শীঘ্রই তোমার সম্পূর্ণ ডিটেলস আমি বের করবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তবুও তার মাথায় একটা চিন্তা বারবার ঘুরপাক খাচ্ছিল। মেয়েটা কি কোনো নতুন দুশমন, নাকি অন্য কেউ? এটা তাকে জানতেই হবে। আর সবার আগে একথা ফারিসকে জানানো দরকার বলে সে মনে করলো। এসব ভাবতে ভাবতে ফারহান টাওয়াল নিয়ে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। সারাদিনের ধকলের পর ফারিস শাওয়ার নিয়ে বের হয়েছে মাত্র। তার সুঠাম দেহের খাঁজাকারে তখনও পানির কণা চিকচিক করছে। ছোট করে আহ, ছোট করে ঝাড়া ভেদ দেওয়ায় চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে তার চওড়া কাঁধ আর উন্মুক্ত প্রশস্ত পিঠ বেয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে ফারিস একটা ট্রল দিয়ে ঘষে ঘষে নিচের চুলগুলো মুছছে। ড্রেসিং টেবিলের আয়নায় তার প্রতিচ্ছবি ফুটে উঠছে এক ক্লান্ত কিন্তু ইস্পাত কাঠিন্যের ন্যায়। হঠাৎ ড্রেসিং টেবিলের উপর রাখা তার ফোনটি টুংটাং শব্দে কেঁপে উঠল। ফারিস হাতের তোয়ালিটা একপাশে সরিয়ে রেখে ফোন হাতে নিল। স্ক্রিনে একটা মেসেজ জ্বলজ্বল করছে। দি ওয়েট ইজ ওভার, উই আর ব্যাক। মেসেজটি দেখে ফারিসের চোখের মনি সরু হয়ে এলো। সে ভালো করে প্রেরকের পরিচয় চেক করতে তার ঠোঁটের কোণে খুব হালকা এবং প্রায় অদৃশ্য এক প্রশান্তির হাসি রেখা ফুটে উঠল। সে জানতো ঠিক সময় ওরা আসবে। ঠিক সেই মুহূর্তে দরজায় করানাঘাত হলো। ফারিস ফোনটা টেবিলের উপর রেখে আবারও নিজের চুল ঝাড়তে ঝাড়তে গম্ভীর গলায় বলল, ইয়েস কামিং। দরজা ঠেলে মেহনুর ভেতরে প্রবেশ করলো। আয়নার প্রতিফলনে ফারিসকে দেখে মেহনুরের ভ্রু কুঁচকালো। ফর্সা মুখটা রাগে থমথমে হয়েছে। ফারিস মনে মনে হাসলো। সে খুব ভালো করে জানে মেহনুর কেন এসেছে। আয়নার ভেতর দিয়ে দুজনের চোখাচোখি হলো। ফারিস মাথা না ঘুরিয়ে আয়নার দিকে তাকিয়ে দুবার ভ্রু নাচে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? মেহনুর ধীর পায়ে এগিয়ে যেতে যেতে সরাসরি আক্রমণ স্বরে বলল, এত বড় একটা অন্যায় হয়ে গেল আর আপনি কি না কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে তামাশা দেখলেন? এই কি আপনার পাওয়ার? মুখে তো অনেক বড় বড় কথা বলেন, এই করবেন সেই করবেন। তাহলে আলবেরাজ যখন ফারিসকে জোর করে বিয়ে করলো তখন কেন কিছু করলেন না ফারিস ভাই আপনি? আলবেরাজ যখন অনেক জোর করে ফারিনকে বিয়ে করলো তখন কোনো কিছু করলেন না কেন আপনি ফারিস ভাই? ফারিস এবার তোয়ালে হাত ঘুরিয়ে দাঁড়ালো। মেহনুরের মুখোমুখি হয়ে অত্যন্ত শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলল, আমি কেন চুপ ছিলাম আর কেন অ্যাকশন নেইনি তার কারণ তুই নিজেও জানিস নূর, এটা তোর অজানা হওয়ার কথা না। মেহনুরের মেজাজ আরো বিগড়ে গেল। সে আরো এক কদম এগিয়ে প্রায় চিৎকার করে বলল, জানলেই কি একটা অন্যায়কে এভাবে প্রশ্রয় দিতে হবে? আজ আলবেরাজের জায়গা অন্য কেউ হলে আপনি কি একই কাজ করতেন? কি করতেন শুনি তখন? ফারিসের ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, অন্য কেউ হলে তার অস্তিত্ব আমি ধুলোয় মিশিয়ে দিতাম। কিন্তু প্রকাশ্যে মুখে ভাবলিহীনভাবে বলল, আমার বোনের ব্যাপারে আমি কি করব না করব সেটা আমার উপর ছেড়ে দে। তোকে এইসব নিয়ে অত চিন্তা করতে হবে না। মেহনুর জেদি গলায় বলল, অভি শুধু আপনার বোন, আমাদের সবার দায়িত্ব, আমাদের খান বংশের ইজ্জত। এখানে যেমন আপনার ইজ্জত আছে তেমন আমারও। কথাটা বলতে বলতে মাঝপথে থেমে গেল। ফারিস এবার দু কদম মেহনুরের দিকে এগিয়ে এলো। তার লম্বা দীর্ঘদেহী অবয়ব মেহনুরের উপর এক ধরনের ছায়া তৈরি করলো। সে নিচু স্বরে বলল, আর কি? আমারও কি? ফারিসের ঘনিষ্ঠতায় মেহনুর যেন একটু ভড়কে গেল। সে পিছিয়ে যেতে আমতা কমতা করে বলল, না মানে ও তো আমারও বোন, শুধু আপনার একার না, তাই আমারও ওর উপর অধিকার আছে। ফারিস বাঁকা হেসে বলল,
দায়িত্ব তো অনেক আছে, তা কয়টা সামলাবি শুনি? মেহনুর আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যাওয়াই শ্রেয় মনে করলো। সে গটগট করে দরজার দিকে পা বাড়াতে গিয়েই বলল, হ্যাঁ, সবই সামলে নেব। মেহনুর ঘোরার সাথে সাথে ফারিস তার হাতের টাওয়ালটা এক ঝটকায় মেলে ধরল। সুনিপুণ লক্ষ্য ভেদে সে টাওয়ালের একদিকে মেহনুরের কোমর পেঁচিয়ে হ্যাঁচকা টানে নিজের দিকে টানে আনলো। ভারসাম্য হারিয়ে মেহনুর ছিটকে এসে আছড়ে পড়ল ফারিসের প্রশস্ত ভেজা বুকে। মেহনুরের পিঠ আর ফারিসের বুকের মাঝে এখন বিন্দুমাত্র দূরত্ব নেই। মেহনুর বরফের মতো জমে গেল। ফারিসের শরীরের উষ্ণতা আর শাওয়ার জেলের ঘ্রাণে তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে যেতে দিন, ছাড়ুন। ফারিস মেহনুরকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। অতঃপর তার কানের একদম কাছে মুখ নিয়ে একদম নেশাতুর ফিসফিস গলায় বলল, খুব তো দায়িত্ব সামলাবি বলে ফেললি, তাহলে এখন কণ্ঠ কাঁপছে কেন শুনি? মেহনুর চোখ বন্ধ করে কোনো মতে বলল, দেখুন, এত কিছু বলতে পারবো না, ছাড়তে বলেছি ছাড়ুন। ফারিসের নাছোড়বান্দা দৃষ্টি তখনও মেহনুরের ঘাড়ে স্লাইড করছে। সে ধীরালয়ে বলল, অনেক তো ছেড়েছি নুট, আর কত? মেহনুর যেন পাথরের মূর্তিতে পরিণত হলো। সে কিছু বলতে যাবে ঠিক তখনই বাহিরে কারোর পায়ের আওয়াজ শোনা গেল। মেহনুর এক ঝটকায় ফারিসের বাঁধন থেকে ছিটকে দূরে সরে দাঁড়ালো। ফারিস বিরক্তিতে দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করলো, ডিসকাস্টিং। ফারিসের বিরক্তি দেখে মেহনুরের ঠোঁটের কোলে এক চিলতে শয়তানি হাসি ফুটল। তার সে হাসি যেন ফারিসের গায়ে আগুন ধরিয়ে দিল, আরো ঘি ঢেলে দিল। তাৎক্ষণিক ফারহান ঘরে ঢুকতে ঢুকতে বলল, ভাইয়া। সে মেহনুরকে অভাবে ফারিসের রুমে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে বলল, আরে নূর, তুমি এখানে কেন? মেহনুর দ্রুত নিজেকে সামলে নিয়ে বাহিরে যেতে যেতে বলল, একটা কথা বলতে এসেছিলাম। অতঃপর ফারিসের দিকে তাকিয়ে বিজয় ভঙ্গিতে বলল, আসি। বলেই সে চটজলদি ঘর থেকে বের হয়ে গেল। মেহনুর ঘর থেকে বের হয়ে যেতেই ফারহান ফারিসের দিকে উৎসুক দৃষ্টিতে তাকালো। সে মেহনুরের অসময়ে ফারিসের রুমে উপস্থিতি আর ফারিসের ওই ভেজা অবয়ব দেখে কিছুটা সন্দেহ হলেও সরাসরি জিজ্ঞেস করলো না, কেবল আলতো করে জিজ্ঞেস করলো, ও এখানে কি করতে এসেছিল ভাইয়া? ফারিস তখন নিজের রুমের কোণায় রাখা কফি মেকারের দিকে এগিয়ে গেল। সে সুইচ টিপে কফি বানাতে বানাতে নির্লিপ্ত গলায় বলল, কিছু বলতে এসেছিল। ফারহান বুঝল ফারিস এই বিষয়ে কথা বাড়াতে আগ্রহী নয়, তাই সে আর কৌতূহল দেখিয়ে আসল কাজের কথায় ফিরে এলো। সে ফারিসের একদম কাছে গিয়ে নিচু স্বরে বলল, আমার সন্দেহ ঠিক ভাইয়া, আমাদের সিআইডির সিক্রেট এজেন্টরা ফলো করছে। গত 6 মাস ধরে আমাদের সম্পর্কে এ টু জেড ইনফরমেশন ওদের কাছে আছে। ফারিস কফি তৈরি করে এক কাপ ফারহানের হাতে ধরিয়ে দিয়ে আর এক কাপ নিজে নিয়ে সোফায় আয়েশ করে বসলো। সে কাপে চুমুক দেওয়ার আগে শান্ত গলায় জিজ্ঞেস করলো, ওদের দ্বারা আমাদের কোনো ক্ষতি হয়েছে এ পর্যন্ত? ফারহান দুদিকে মাথা নাড়িয়ে না জানালো। ফারিস ঠোঁটে হালকা এক রহস্যময় হাসি ফুটিয়ে তুলল। কফিতে একটা তৃপ্তির চুমুক দিয়ে সে বলল, তাহলে এই টপিক নিয়ে আপাতত মাথা ঘামানো বাদ দে। ওদের টার্গেট আমরা নয়, এটা আমি অনেক আগেই বলেছি। তাই এই বিষয়ে চিন্তা করার সময় নষ্ট করিস না। যখন বিপদ আমাদের উপর আসবে তখন সেটা নিয়ে ভাবা যাবে। ফারহান তবুও চিন্তিত ভঙ্গিতে বলল, সে না হয় বুঝলাম, কিন্তু ওই মেয়েটার সব ডিটেলস আমার বের করতেই হবে। আমি নিশ্চিত আলভেরাজের পার্টিতে যে আন্ডারকভার ছিল, আজকের মেয়েটাও সে ছিল। ফারিস কফি ফারিস কফি শেষ করে চুমুকটা দিয়ে গম্ভীর গলায় বলল, এসব আপাতত স্টপ রাখ। ফারিন আর আলভেরাজের ডিভোর্সের ব্যাপারটা আগে শেষ হোক, অতঃপর অন্য কিছু। ফারহানের চোয়াল হঠাৎ করে যেন শক্ত হয়ে এলো। আলভেরাজের নাম শুনতেই তার রক্ত টকবক করে ফুটতে শুরু করে। সে হিংস্র স্বরে বলল, আলভেরাজকে আমি ছাড়বো না ভাই। যে করে হোক ডিভোর্স আমি করিয়েই ছাড়বো। যদি সোজা আঙুলে ঘি না ওঠে তবে আমি তোমাদের জন্য অপেক্ষা করব না, আঙুল আমি নিজেই বাঁকাবো। বলেই সে আগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে গেল। ফারিস পেছন থেকে ফারহানকে ডেকে বলল, দাঁড়া। ফারহান ঘুরে জিজ্ঞেস করলো, কিছু বলবে? ফারিস সোফায় গা এলে দিয়ে আয়েশি ভঙ্গিতে কফি কাপটা সাইড টেবিলে রাখলো। অতঃপর ফারহানের চোখের দিকে তাকিয়ে বলল, আমার বাইকটা রেডি রাখিস, আমি বের হব। ফারহান অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, রাত 2টা বাজে, তুমি এখন কোথায় যাবে? ফারিস কিছুটা বিরক্ত হয়ে উত্তর দিল, মেসেজ পেয়েছি, ওরা এসেছে, ওদের সাথে দেখা করাটা জরুরি। ফারহান এক মুহূর্তে বুঝে গেল ফারিস কাদের কথা বলছে। সে আর কোনো পাল্টা প্রশ্ন করল না, মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি সব রেডি রাখছি। ফারিস শুধু একবার মাথা নাড়ালো। ফারহান দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। ঘরটা আবারও নিস্তব্ধ হয়ে গেল। কেবল এসির মৃদু গুঞ্জন
আর ফারিসের চোখের সেই দৃঢ় রহস্যময় চাহনি যেন ঘরের দেওয়ালগুলোর প্রতিধ্বনিত হতে লাগলো। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব আসবে খুব দ্রুত। আজকের পর্ব ছোট দেওয়ার জন্য দুঃখিত।